ভাবতেই খুব অবাক লাগছে। যাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, আজ তার মেয়ে আমার কোলে। তার বউকে ওয়াশরুমে নিয়ে গেছে জন্য আমি তার বাচ্চাকে কোলে নিয়ে আছি। আমি পদ্ম, বাবা মায়ের আদরের একমাত্র কন্যা পদ্ম। আমার একটা ছোট ভাই আছে, সবেমাত্র ক্লাস 5-এ। যা আর যার কথা এতক্ষণ বলছিলাম, সে আমার মামাতো ভাই অভ্র। নিজের মামাতো ভাই না, আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে অভ্র। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন স্কুলের পথ আটকিয়ে অভ্র ভাইয়া আমাকে প্রপোজ করে। তখন অভ্র ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। দেখতে মাশাআল্লাহ হিরো। ফর্সা গালে টোল পড়তো, গোলাপি ঠোঁটে ছিল পাকা হাসি। রাগলে নাক, চোখ যেন লাল হয়ে যেত। মামাতো বোনদের মুখে সবসময় অভ্র ভাইয়ের নাম থাকতো। আমিও যখন থেকে বুঝতাম, তখন থেকে অভ্র ভাইয়াকে আমারও ভালো লাগতো। হয়তো ভালোবাসা কি সেটা বুঝতাম না, কিন্তু অভ্র ভাইয়াকে দেখতে পেলেই যেন মনের মধ্যে একটা শান্তি অনুভব হতো, যা অন্য কোনো ছেলেকে দেখে হতো না। অভ্র ভাইয়ের কথা বললে যেন মনটা ফুরফুরে হতো। একবার কথা হলে সারাদিন সেই মুহূর্তটাই মনে পড়তো। ক্লাস 9-এর শেষের দিকে পথ আটকিয়ে লাল গোলাপ আর এক বক্স চকলেট দিয়ে অভ্র ভাই আমাকে প্রপোজ করেছে। বান্ধবীদের সাথে আমিও অবাক হয়ে গিয়েছিলাম অভ্র ভাইয়ার এই কাণ্ডে। কিন্তু সেদিন যে কি খুশি লাগছিল, সেটা বলে প্রকাশ করার মতো না। ভালো লাগার মানুষ যখন নিজে থেকে আপন হতে চায়, তার থেকে খুশি বা আর কি হতে পারে। তারপর থেকে শুরু হলো অভ্র ভাইয়ার পাগলামি। কখনো সিনেমা দেখতে যাওয়া, কখনো ঘুরতে নিয়ে যাওয়া। স্কুল ফাঁকি দিয়ে বান্ধবীদের নিয়ে অভ্র ভাইয়ার সাথে কত ঘুরতে গেছি। চুরি করে ফোন চালিয়ে প্রেম করেছি। 1 বছর বেশ ভালোভাবেই কেটে গেল। সব থেকে ভালো লাগতো অভ্র ভাইয়ার কোনো বাজে রিপোর্ট আমি কখনোই শুনিনি। এমনকি আমার সাথে কথা বলার সময় বা দেখা করে এমন কিছু বলেনি বা করেনি যে ওনার ওপর আমার রাগ হবে। 1 বছর পর হঠাৎ একদিন, অভ্র, পদ্ম ফুল। অভ্র ভাইয়া, বলো। শোন না পদ্ম ফুল, তোকে বলেছিলাম না আমি একটা জবের জন্য আবেদন করেছি। সেইখানে আমাকে ডেকেছে 3 মাসের জন্য। আমি খুব প্রয়োজন ছাড়া ফোনে কথা বলতে পারবো না। আর তুই তো জানিস মা কেমন, দূরে গেলে একদিন কথা না বলে থাকতে পারে না। তাই বলছি কি, কিন্তু অভ্র ভাইয়া, আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। 3 মাস পর আমি আবার ফোন হাতে পাবো, তখন আমি সব সময় কথা বলবো তোর সাথে। তুমি একদিন আমার সাথে কথা বলবা, আর একদিন মামির সাথে কথা বলবা। পদ্ম, পাগলামি করিস না। আমি যা বলছি তাই শোন। এই 3 মাস যোগাযোগ না হলে আমাদের ভালোবাসা মিথ্যে হবে না। আমি তোর আছি, তোর থাকবো। 3 মাস পর এসে ধুমধাম করে তোকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসবো, বুঝেছিস? কিন্তু অভ্র ভাইয়া, আমি একদিন কথা না বলে থাকতে পারি না। সেখানে 3 মাস কিভাবে থাকবো? আমি যদি এখনই মরে যাই, তাহলে কি কি করবি পদ্ম? ছি ছি, এসব কি বলছো অভ্র ভাইয়া? যা বলছে একদম ঠিক। আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য 3 মাস কথা না বললে কিছুই হবে না। সেটা তোকে বুঝতে হবে। নাকি তুই চাস না আমি প্রতিষ্ঠিত হই? সেদিন অভ্র ভাইয়ার কথার জবাব আমি দিতে পারিনি, কারণ সেদিন তার ব্যবহার আর কথাবার্তা একদম অন্যরকম ছিল। কিন্তু সেদিনের পর থেকে আজ অবধি আর কথা হয়নি অভ্র ভাইয়ার সাথে। কোনো কারণ ছিল না কথা না বলার, তবুও অভ্র ভাইয়া আমার সাথে কথা বলেনি। আমি তো চেষ্টা করেছিলাম কথা বলার, কিন্তু সে চায়নি হয়তো। আমি এইচএসসি পরীক্ষা দিয়ে চলে গেছি ঢাকায়। সেখান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবার মেডিকেলে চান্স পেয়েছি। এর মধ্যে অনেকবার চেষ্টা করেছিলাম অভ্র ভাইয়ের সাথে যোগাযোগ করার, কিন্তু আমার বাড়িতে তো এসব কথা কেউ জানতো না। আম্মুর সাথে কথা বলার সময় নানু বাড়ির কথা উঠলে ইনিয়ে বিনিয়ে অভ্র ভাইয়ের কথা তুলেছি, কিন্তু কোনো রকম খবর পাইনি। স্যাররা বলতো আমি নাকি এসএসসিতে গোল্ডেন পাবো। সেই আমি এসএসসিতে 4.92 পেলাম। বাড়িতে সবাই রাগারাগি করলো। রাগে দুঃখে চলে গেলাম ঢাকাতে। আমি বাবা মায়ের আদরের হলেও আমার মনের অবস্থা কেউ বুঝতে চায়নি। আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি। জামা কাপড়, খাওয়া দাওয়ার কোনো অভাব আমি পাইনি। আমি পেয়েছি নিঃসঙ্গতা, একাকিত্বতা। আমি আমার মনের কথা কাউকে বলতে পারিনি।
আমার বাবা মা আমাকে সবটা দিলেও দেয়নি সময়। কখনো পাশে বসে বুঝতে চায়নি আমার রেজাল্ট খারাপের কারণ। তাদের কথা ছিল, আমরা টাকা দিচ্ছি, টিউটর দিচ্ছি, তবুও রেজাল্ট কেন খারাপ হচ্ছে। তাদের চাপ ছিল এটাই যে রেজাল্ট ভালো হতেই হবে। বয়সটা যে চোখে সর্ষে ফুল দেখার, সেটা বুঝতে চায়নি তারা। তাই এসএসসির পর আর বাড়িতে মন টেকেনি। ফুপির সাথে এসেছে ঢাকায়, ফুপির বাড়িতে। আম্মু ফোন দিয়ে কান্না করে বলতো, আমাদের এত কিছু থাকতে তুই কেন দূরে থাকবি? আমাদের একমাত্র মেয়ে দূরে থাকে, আমাদের কি খারাপ লাগে না? আম্মুর কথায় আমারও খারাপ লাগতো, কিন্তু আমি আর ফিরতে চাইনি। কাছে থাকতে যে মানুষগুলো মূল্য দেয় না, তাদের বুঝতে হবে আপন মানুষ দূরে গেলে কত কষ্ট হয়। 3 বছর পর আজ মামা বাড়িতে এসেছিলাম। এসে শুনে অব্র ভাইয়া নাকি কয়েকদিন আগে বউ রেখে গেছে। কাল সেই বউয়ের মেয়ে বাচ্চা হয়েছে। আমি ঘরে আসতেই মামি বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলল, কোলে নে, তোর মামাতো বোন, এখনো নাম রাখা হয়নি। অব্রের নামের অক্ষর দিয়ে একটা নাম ঠিক কর, আমি ততক্ষণে তোর ভাবিকে ওয়াশরুম থেকে নিয়ে আসি। অব্র রাতে আসবে বাড়িতে। অব্র ভাইয়া রাতে আসবে শুনে বুকটা কেমন ধুক করে উঠল। এই মানুষটা এমনভাবে ঠকাতে পারলো আমাকে। মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমার কিশোরী মনকে ভেঙে চুরে শেষ করে দিল। তবুও আজ এতদিন পর তাকে দেখার সাথে আমাকে খুব কষ্ট করে আকৃষ্ট করছে। বারবার মন বলছে, একটিবার ওই মুখখানা যদি চোখে পড়তো, মন ভরে দেখতাম ওই মায়া ভরা মুখটা, চোখে চোখ রেখে জিজ্ঞেস করতাম, কি দোষ ছিল আমার? কেন এত বড় শাস্তি দিলে আমাকে? ভুল যদি করতাম ধরিয়ে দিতে, প্রয়োজনে আমাকে মারতে, কিন্তু এভাবে সম্পর্কটা কেন ভেঙে দিলে? এসব ভাবতে ভাবতে কখন যে অব্রের বউ আর মামি এসেছে খেয়াল করিনি। মেয়ে বাচ্চা দেখতে পুরাই বাবার মতো হয়েছে। বাবা মা দুজনেই সুন্দর, বাচ্চাও তো সুন্দর হবে। মামি, কিরে পদ্ম, এতদিন পর মামা মামির কথা মনে পড়লো? না মামি, মনে তো সবসময় পড়েছে, পড়াশোনার চাপে আসা হয়নি। এইচএসসি দিয়ে অনেকদিন বন্ধ ছিল না। তোর নানি সবসময় তোর মাকে বলতো পদ্মকে যেন আসতে বলে, খুব দেখতে ইচ্ছে করে, তখনও আসিসনি। আমিও কত বললাম, পদ্মটা এইভাবে চলে গেল, একটু ঘুরতেও আসে না। তখন ভার্সিটির জন্য কোচিং করছিলাম, মামি, তাই আসা হয়নি। অভ্রটা নাকি বাড়ি থেকে গিয়ে কয়েকদিন পরেই বিয়ে করেছে। আমি রাগ করব, মেনে নেব না, এজন্য কাউকে বলেনি। এখন বউয়ের বাচ্চা হওয়ার সময় হয়েছে, বউয়ের বাড়ি থেকে চাপ দিয়েছে বাড়িতে বলার জন্য, তাই বলেছে। প্রথম অনেক কষ্ট পেয়েছি জানিস মা, কত আদরের সন্তান আমার অভ্র। এভাবে না জানিয়ে বিয়ে করলে কষ্ট তো লাগবেই। বৌমা এসে একদম মন ভালো করে দিয়েছে। খুব ভালো মেয়েটা, সারাক্ষণ মুখের উপর পড়ে পড়ে ডাকতেই থাকে। তোর মামার কখন কি লাগবে সবসময় রেডি করে রাখে এই অবস্থায়। এইভাবে ভালোবাসার মানুষটার বইয়ের গুণগান কতজন এমন মন দিয়ে শুনবে? আমার তো দম বন্ধ হয়ে আসছে। অব্র ভাইয়া বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পরেই বিয়ে করেছে, তবুও রিলেশন করে, আর সেই বইয়ের গুণগান চুপচাপ শুনে যাচ্ছি আমি। যেখানে অব্র ভাইয়ার পাশে অন্য কারো নাম লিখতে দেইনি, সেই মানুষটাই আজ অন্য একজনের স্বামী, তার সন্তানের বাবা। আমি কোন দিক দিয়ে কম ছিলাম যে আমার জায়গায় আজ এই মেয়েটা আছে? এই ঘরটা তো আমার হওয়ার কথা ছিল, তাহলে ওই মেয়েটা কেন এলো? মামি, পদ্মমা, একটা সুন্দর অর্থ দেখে নাম বল না। পদ্ম, মামি, ভাবিকে জিজ্ঞেস করো ওনাদের কোনো পছন্দের নাম আছে কিনা। মামি, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। সত্যি, তোমার কোনো পছন্দের নাম আছে কি? আমি এবার অভ্র ভাইয়ের ভাবনা ছেড়ে, ওর বউ কি যেন নাম? সুপ্তি। হ্যাঁ, মামি বলছিল সত্যি। ওর দিকে তাকালাম। শ্যামলা গায়ের রং হলেও চোখগুলো টানা টানা, লম্বা আমার মতোই হবে, 5 ফুট 3। মুখে ছোট ছোট অনেক দাগ আছে, মনে হচ্ছে তেল গেছিল ছিটে। চোখের নিচে ডেবে গেছে। অনেকদিন না ঘুমিয়ে থাকলে যেমনটা হয় ঠিক তেমন। কিন্তু কেন আমার ভালোবাসার মানুষটা না হয় আমার পাশে ছিল না, কিন্তু এই মেয়ের তো ছিল। তাহলে এর চেহারা এত মলিনতা কেন? হঠাৎ করে সুপ্তি জবাব দিল, মা, আমার মেয়ের নাম অবনী রাখলে কেমন হবে? মানে আপাদের যদি পছন্দ হয় তাহলে, বলেই আস্তে আস্তে বিছানায় আমার পাশে এসে বসলো মেয়েটা।
অবনী নামটা শুনে বুকের মাঝে চিনচিন করে উঠল। এই নামটা কেন বললো এই মেয়েটা? আমার পছন্দের নামের মুখে কেন? এর মুখে কেন? তবে কি অভ্র ভাইয়া একে বলেছে যে আমার সাথে সম্পর্ক ছিল? তাহলে মেয়েটা আমাকে দেখে কোনো রিয়াক্ট কেন করছে না? এমন ভাবে আছে মনে হয় আমাকে চেনেই না। মামি, না না, আমাদের আবার পছন্দ হবে না কেন? মা, পদ্ম নামটা তো ভালোই আছে তাই না? অভ্রর মেয়ে অবনী। পদ্ম, হ্যাঁ মামি, নামটা সুন্দর। এই বলে অবনীকে মামির কোলে দিয়ে ওখান থেকে চলে আসলাম। চোখের পানি আর বাদ মানছে না। কেন এত কষ্ট হচ্ছে? 3 বছরে তো আমি অনেক কষ্ট পেয়েছি। মেডিকেলে চান্স পেয়ে অনেকটা হালকা হয়ে গেছিল সেই কষ্ট, কিন্তু এখন যে নতুন করে সব কিছু জেগে উঠেছে, তাহলে কি আমি এতদিনেও সেই কষ্টগুলো ভুলতে পারিনি? শুধুমাত্র সময় চলে গেছে, এর জন্য কষ্টগুলো সাফল্যের চাপে ঢাকা পড়েছিল। কিন্তু এখন ওর বউ আর ওর বাচ্চাকে দেখে সব যেন বের হয়ে আসছে। বুক ফেটে যাচ্ছে আমার। কি করব আমি? এই দিনটা দেখার জন্যই কি এতদিন পর নানু বাড়িতে আসছিলাম আমি? আগে কেউ কোনো কেন বলল না আমাকে যে অভ্র ভাইয়া বিয়ে করেছে, ওর বউয়ের বাচ্চা পেটে? আগে থেকে জানলে হয়তো এত কষ্ট হতো না আমার। অভ্র ভাইয়ারে আমি তো হতে চেয়েছিলাম এই সন্তানের মা। তবে কেন এই মেয়েটা? মন চাচ্ছে এই মেয়েটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। কেন আমার জায়গা দখল করে নিয়েছে? কেন আমার কাছ থেকে অভ্র ভাইয়াকে কেড়ে নিয়েছে? আমার অভ্র সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে। ঘরের দরজা লাগিয়ে ঘুমানোর কথা বলে কতক্ষণ কেঁদেছি মনে নেই। তারপর চোখ লেগে এসেছে। সন্ধ্যার আগে আগে ঘুম ভেঙেছে। উঠে মনে হচ্ছে চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। আয়নার সামনে গিয়ে দেখি 2 চোখ ফুলে গিয়ে বন্ধ পায়। কাঁদলেই যে এমন হয়, চোখের নিচে উপরে সব ফুলে থাকে। এই অবস্থায় বাহিরে যাওয়া যাবে না। আমি আসছি বলে হয়তো অনেকেই এসেছে দেখা করতে। নানি নিশ্চয়ই বলেছে এখন পদ্ম ঘুমিয়েছে, সন্ধ্যায় এসো। নানু বাড়ি গ্রামে। এখানে এসে আগেই সবাই মিলে কত মজা করেছি। প্রত্যেক বিকেলে সবাই মিলে নদীতে গেছি। সবার বাড়ি থেকে রাগ হলে সবাই আমার উপর দিয়ে পার হয়ে যেত, বলতো পদ্ম আমাদেরকে নিয়ে গেছে। আর কেউ কিছু বলতো না। আমাদের সাথে ছিল অভ্র ভাইয়া। ভাইয়া থাকলে সবাই আরো বেশি করে ঢং করতো। মাঝে মাঝে বিরক্ত লাগতো আমার। কি দরকার সবার সাথে এত মেশার? শুধু আমার সাথে থাকলেই তো হয়। তবে সেই দিনগুলি ভালো ছিল অনেক। এই 3 বছরে অনেকের বিয়ে হয়ে গেছে। ছোটগুলো এই 3 বছরে অনেক বড় হয়ে গেছে। অনেক দিন পর দেখে চেনাই যায় না। ঘর থেকে বের হয়ে আসতে আসতে চোখ বুলিয়ে নিলাম বাহিরে কে কে আছে। মামিরা সবাই দেখি কাজ করছে, আর কয়েকজন অভ্র ভাইয়ার ঘরে কথা বলছে। সুযোগ বুঝে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু দরজা লাগিয়ে ভেতরে তাকাতেই ঢুকরে কান্না পেল। অভ্র ভাইয়া শুধু একটা 3 কোয়ার্টার আর ঘাড়ে একটা টাওয়াল রাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। মাথা থেকে পানি পড়ছে, মুখও ভেজা। অভ্র সুন্দর সুদর্শন যুবকের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওনার মুখের দিকে তাকিয়ে আর কান্না আটকাতে পারলাম না। এই মানুষটা আমার কেন হলো না? আল্লাহ কেন এমন করলে আমার সাথে? মনা যেতে তো শুধু এনাকেই চেয়েছিলাম আমি, অথচ এই মানুষটাকে ছোঁয়ার অধিকার আমার নেই। এনার শরীরে অন্য কারোর ছোঁয়া। এই সুন্দর হাতগুলো তো আমার হবার কথা ছিল। কিভাবে বোঝাবো এই কষ্ট আমি? কান্না করতে করতে হেসকি উঠে গেছে। অভ্র ভাইয়া এখনো ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিভাবে এত কঠোর হয়েছে উনি? অতি আগে তো আমার একটু মন খারাপ হলেই না খেয়ে থাকতো। আমাকে দেখার জন্য স্কুলের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আমি বের হলেই বলতো, তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে, বের পর কোমর টিপে দিবি। আমি লজ্জায় লাল হয়ে বলতাম, ছি, আমাকে কোমর দেখাতে তোমার লজ্জা করবে না? আইসে লজ্জাবতী, বউয়ের কাছে কিসের লজ্জা? বউ কথাটা শুনে আরো লজ্জায় মুখ ঢেকে ফেলতাম। উনি মুখ থেকে হাত সরিয়ে বলতো, লজ্জা পেরে যে পদ্ম ফুলকে সদ্য ফোটা ফুটন্ত ফুলের মতো অপূর্ব সুন্দর লাগে সেটা কি সে জানে? মন চায় ছুঁয়ে দেই। আমি মন দিয়ে ওনার কথা শুনতাম। আজ খুব বেশি আফসোস হচ্ছে সেই দিনগুলোর জন্য। কেন সুখের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের দিনগুলো কাটতেই চায় না।
বর্তমান। এখন আর নিজের কান্নার শব্দ নিজেই পাচ্ছি না, শুধু মাঝে মাঝে একবার করে ভেতর থেকে একটা শব্দ আসছে, যেটা আমি চাইলেও আটকাতে পারছি না। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। চেয়েছিলাম সামনাসামনি অব্র ভাইয়াকে জিজ্ঞেস করব আমার দোষ কি ছিল, কিন্তু এখন তো দেখছি আমার কথাই বের হচ্ছে না। পানি খেতে হবে আমার। অব্র ভাইয়াকে পাশ কাটিয়ে গিয়ে কল থেকে পানি নিয়ে হাত দিয়েই খেলাম। এখানে কল আছে আর মোটর আছে। মামিদের বাথরুমে সেগুলোতে বেসিন আছে, কিন্তু এটাতে নেই। নানির রুমেও আছে, কিন্তু সবাই বাহিরে থাকলে এটাতেই বেশি আসে। আমি নানির রুমের পাশের রুমে ছিলাম এতক্ষণ, আর সেই রুম থেকে এই বাথরুমটা কাছে হয়, এজন্য এটাতেই আসলাম। পানি খেয়ে চোখে মুখে পানি দিয়ে নিলাম। এর মধ্যে অব্র ভাইয়া হাত ধরে বলতেছে, দেখো পদ্ম ফুল, আমাকে ভুল বুঝিও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন জানি না এই কথাটা আমার সহ্য হলো না। অব্র ভাইয়া আমার সাথে এভাবে কেন কথা বলছে, তুমি করে বলছে কেন? এক ঝটকাতে হাত সরিয়ে নিয়ে বললাম, আপনার সাথেও আমার অনেক কথা আছে মিস্টার অব্রনীল চৌধুরী। আমার মুখ থেকে এমনভাবে কথাটা মনে হয় ওনার হজম হলো না। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো পদ্মফুল? কিভাবে কথা বলবো আপনার সাথে? কথা বলা শেখাবেন আমাকে? কিভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকাতে হয় সেভাবে কথা বলতে হবে নাকি? আর হ্যাঁ, আমাকে পদ্মফুল বলে ডাকবেন না, এই নামটা আপনার মুখে মানায় না। এক সময় তো আমি ডাকতাম এই নামে, তখন তো এভাবে বলনি। এক সময় বলতেন, সেই সময় এটা না, সময় চলে গেছে, দিন বদলে গেছে, আর সাথে মানুষগুলো। আমি মনে মনে না চাইলেও কথাগুলো বলে চলেছি। এদিকে আমার হাঁটু পর্যন্ত কাঁপছে, কেননা আমি এভাবে বড় করে কার সাথে কখনো কথা বলিনি। আজ কিভাবে বলছি জানি না। অব্র কখনো বলেনি। অব্র ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাথরুমে তো আর এতক্ষণ থাকা যাবে না। তার উপর এই বাথরুমে সবাই আসতে পারে, তাই হন হন করে বাথরুম থেকে চলে আসলাম। বাথরুম থেকে রুমে এসে এতক্ষণে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তে লাগলো। হাতের যেখানে অব্র ভাইয়া ধরেছিল সেই জায়গাটার দিকে তাকালাম। কি এমন হতো যদি স্পর্শটা রিকোয়েস্টের না হয়ে ভালোবাসার হতো? এখানে ধরে বলেছিল, পদ্ম ভুল বুঝিও না, কিছু কথা আছে। কিন্তু কথাটা যদিও হতো, পদ্ম ফুল আজ পালাবে কোথায়? আজ তোমাকে আমার ভালোবাসার কাছে হার মানতেই হবে। আবারও এসব ভেবে ভেতরটা ফেটে যাচ্ছে। ছি ছি, এসব কি ভাবছি আমি? যে মানুষটা ঠক, প্রতারক, তাকে নিয়ে এসব ভাবছি আমি? না না, আমি আর কিছুতেই ভাববো না এই মানুষটার কথা। এসব ভেবে চোখ মুছে বাহিরে বের হওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু আবারও আমার এই বেহায়া মন ওনার কথাই ভাবতে শুরু করলো। দেখতে তো মাশাল্লাহ সেই মানুষটার ভেতরে এমন কেন? কিছুতেই ভুলতে পারছি না। না তো ঘৃণা করতে পারছি। এমন কেন হচ্ছে আমার? আমি কেন ভুলতে পারছি না? কেন বারবার হিংসা হচ্ছে ওই সুপ্তি নামের মেয়েটার উপর? তাহলে আমি কি পচা মেয়েদের মতো হয়ে গেলাম, যারা অন্যের স্বামীকে দেখে জ্বলে? না, আমি তো এমন না। আমি কখনো ওদেরকে আলাদা করব না। আমি কাল সকালেই চলে যাব এখান থেকে। আমি আবারও চলে যাব ঢাকায়, আর কখনো আসবো না নানু বাড়িতে। তাহলে এই ঠক প্রতারক মানুষটাকে কখনো দেখবো না আর। নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়ে বাহিরে গেলাম। গিয়ে দেখি অনেকেই আছে, মামিরা রান্না করছে। আমার নিজের দুই মামি আর নানু, নানি, এনারা এক জায়গায়। আর অব্র ভাইয়ার আব্বু একাই আমার আম্মুর চাচাতো ভাই। অব্র ভাইয়ার দাদু মারা গেছে, দাদি আছে, মানে এটাও একটা নানি হয়। বাহিরে যারা যারা ছিল তাদের মামিদের সাথে কথা বলে ওই নানির রুমের দিকে গেলাম। কাল সকালে উঠেই চলে যাব, তাই আজ গিয়ে দেখা করে আসি। নানির ঘরে যেতেই নানি বলল, কে পদ্ম? হ্যাঁ নানি, কেমন আছো? ভালো আছি রে বুবু, তুই কেমন আছিস? নানিদের বন সম্বন্ধ করে বুবু ডাকে। আমিও ভালো আছি। আমি জানি রে বুবু, তুই ভালো নেই। এসব কি বলছো নানি? ভালো আছি তো আমি। আমি আগেই জানতাম যে অভ্র দাদু ভাই আর তুই দুজনকে ভালোবাসিস। অভ্র অনেকবার আমার ঘরে এসেও কথা বলেছে, কিন্তু হঠাৎ করে যে এমন একটা কাজ করে বসলো যা একদম ঠিক করেনিও।
কিছু না বলে মাথা নিচু করে আছি জন্য নানি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমারও ইচ্ছা ছিল আমার পদ্ম ফুলের মতো একটা নাত বউ হবে। সেটা পদ্ম ফুল হলে তো কথাই নেই, যে সবার সাথে মিশবে, যার মধ্যে কোনো হিংসা নেই, কোনো কথা বললে হেয়ালি করবে না, দেখতেও পরীর মতো। সেই হিসেবে আমার পদ্মকে একেবারে 100-তে 100 ছিল। কিন্তু তুই মন খারাপ করিস না বুবু, তোর ভাগ্যে রাজপুত্রের মতো একটা রাজকুমার আসবে, যে 7 সমুদ্র পাড়ি দিয়ে তোকে নিয়ে যাবে তার রাজ্যে। কারণ একটা কথা মনে রাখবি, যে যেমন তার কপালে তেমনই জুটে রাখছে। নানির কথাগুলো শুনে ভালো লাগছে, কিন্তু আদৌ কি এমন কেউ আছে যে আমাকে আমার মতো করে বুঝবে, যে তার ভালোবাসা দিয়ে আমার কষ্টের দিনগুলো ভুলিয়ে দিতে পারবে? নাকি আমি কখনোই ভুলতে পারবো না অভ্র ভাইয়াকে? কিভাবে ভুলবো আমি যে মানুষটাকে মনের গহীন থেকে ভালোবেসেছি? নানি, শোন পদ্ম, একটু আগে অভ্র আমার কাছে এসেছিল। আমি অভ্রের চোখ মুখ কথা বলা দেখে বুঝেছি যে ও ভালো নেই। কাউকে কষ্ট দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। আমার নাতি বলে যে ওর গুণ গাইব এমন মানুষ নই। আমি আমি জানি তোকে হারিয়েও খুব বড় ভুল করেছে। মানুষের টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসার মানুষটা একবার হারিয়ে ফেললে তাকে ফেরানোর সাধ্য নেই। তাই যে থাকতে মূল্য দিতে পারে না, তার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। তোকে শক্ত হতে হবে, কাঁদলে বা ভেঙে পড়লে চলবে না। একজন সফল ডাক্তার হতে হবে তোকে, সবাইকে দেখিয়ে দিতে হবে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। অধিক ভালোবাসার পর যদি মানুষটা না বোঝে, তাহলে তাকে কোনোভাবে বোঝানো যাবে না। তখন তাকে ইগনোর করতে হবে, তাহলেই বুঝবে। ভালোবাসা কোনো পুতুল খেলা না, যে যখন যাকে ভালো লাগলো তার সাথে করব। আর বউ চাই অতি সাবিত্রী, এমনটা হবে না যে স্বামী বিয়ের আগে অন্য মেয়ের কাছে যাবে, পরে দেখবে তার বউয়েরও প্রেমিক ছিল। তখন সে নিজের ভুল বুঝতে পারবে, যেমনটা অব্র এখন বুঝতেছে। অব্র ভাইয়া ভালো নেই শুনে চোখ ভিজে গেল। কেন ভালো নেই মানুষটা? ভালোবেসে বিয়ে করেছে, বউ বাচ্চা সবই তো কাছে আছে, তাহলে আর কিসের অভাব? আমার কথায় যদি মনে হবে, তাহলে অন্যখানে বিয়ে কেন করেছিল? বিয়ে করার আগে কি ভাবেনি? নানির কথাই ঠিক, আমাকে শক্ত হতে হবে, দেখিয়ে দিতে হবে আমিও বাঁচতে পারি। শুধু বাঁচতে না, নিজের পরিচয় নিয়ে তাকে আরও বাঁচতে হবে, বাঁচতে পারি আমি। কিন্তু নানির শেষের কথাগুলো বুঝলাম না। নিজের বউয়ের প্রেমিক ছিল, যেমনটা অব্র বুঝতেছে। এই কথাটা কেন বলল নানি? নানিকে জিজ্ঞেস করলাম, নানি, অব্র ভাইয়া কি আমার সাথে সম্পর্ক করার সময় অন্য মেয়ের সাথে কথা বলতো? রে পদ্ম, সেটা আমি আগে শুনলে হয়তো তোকে সাবধান করতাম, কিন্তু আমি আগে বুঝিনি বুবু, আমাকে ক্ষমা করে দিস। নানির চোখে পানি দেখে অবাক হলাম। নিজের নাতির কথাগুলো কিভাবে আমাকে বলে দিল? অন্য কেউ হলে হয়তো চেপে যেত, কিছু বলতে চাইতো না, কিন্তু এমন কিছু না করে আমাকে বলে দিল। আমি নানির হাত ধরে বললাম, তোমার কোনো দোষ নেই নানি, যা হয় ভালোর জন্যই হয়। যে মানুষটা একসাথে একাধিক রিলেশন করে, আমি যে তার বউ হইনি এটাই অনেক। না হলে হয়তো আমাকে পস্তাতে হতো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বের হয়ে আসলাম। রাত প্রায় 11টা, খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, আর বের হয়নি। নানি এতক্ষণ চিল্লাচিল্লি করলো, আজকে এসেছে কাল কেন যাবে? 3 বছর পর আজ এসেছে, তবুও কাউকে না বলে। আজ তোর মামা বড় মাছ, নদীর মাছ কিছুই পায়নি, পছন্দ মতো খাওয়াতেই পারলাম না এখনো। বিয়ে হলে স্বামী যে কেমন হয়, নানু বাড়িতে আসতে দিবে কি দিবে না সেটা কি আমরা জানি নাকি? এখানে কোনো যাওয়া নাই। 15 দিন থাকবি আমার সাথে, 3 বছরের দেখা মন ভরে দেখে নেব তোকে, তোর পছন্দের সব খাবার খাওয়াবো, তারপর যাওয়া। মামা মামিরাও যাওয়ার কথা শুনে একদম না করে দিয়েছে। আসলে নানা নানিরা বুঝি এমনই হয়। আসলেই খাওয়ার দিকটা একদম ঠিক থাকা চাই, কি খাবো কি খাবো না সব যেন মুখস্থ করে রাখে। মামা মামিও খুব ভালো। আমি আসলে আমার খাবার যেন সবার আগে টাইমে টাইমে সব করে দেবে, চুল আঁচড়িয়ে দেবে, তেল দিয়ে দেবে, মাথা ধুয়ে দেবে, গোসল শেষে কাপড়টাও ধুয়ে দেবে। আমি ধুলেই বকা দিয়ে বলবে,
বিয়ে হলে কি আমরা কেউ যাব তোর কাজ করতে? এখন একটু করে দেই, তা না হলে আগে আগে করিস। কিন্তু কিভাবে বোঝাবে? আমি যত থাকবো তত কষ্ট পাবো। যখনই মনে পড়তেছে অব্র ভাইয়া আর সত্যি ভাবি এক ঘরে আছে, তখনই যেন চোখের জল আর বাদ মানছে না। তবে এতটা খারাপ ছিল এই মানুষটা? আমার সাথে সম্পর্কের সময় অন্য মেয়েদের সাথে কথা বলতো, কিন্তু আমি বোকার মতো ওনাকে বিশ্বাস করেছি। আমার কখনো মনেই হয়নি যে এই মানুষটা আমাকে ঠকাতে পারবে। কি নিখুঁতভাবে কথা বলেছে আমার সাথে। মনেই হয়নি ওনার মনে এমন থাকতে পারে। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে গেল। আমাদের বাড়ি তো রাস্তার সাথেই। রাতে দিনে সব সময় গাড়ির হর্ন, মানুষের কোলাহল এসবে ভর্তি থাকে। ফুপির বাসা রাস্তার সাথে না হলেও শহরের মধ্যে, গাছপালা কম, পাখির ডাকও বেশি শোনা যায়। আর নানু বাড়ি গ্রামে, চারদিকে গাছপালায় ভর্তি, পুকুর, জমি। তাই অনেক দিন পর আজকে সকালটা বেশ ফুরফুরে মনে হচ্ছে। পাখির কিচিরমিচির ডাক আর সকালের মৃদু বাতাসে ঘরের পর্দাগুলো উঠছে। আমি উঠে গিয়ে জানালা থেকে পর্দা সরাতেই চোখ গেল উঠানের শেষ মাথার সবুজ ধান খেতে। মনে হয় কিছুদিন আগে জমিতে ধান লাগিয়েছে। পুরো মাঠটা একদম সবুজ হয়ে আছে। মনটা আর মানল না। আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসলাম বাহিরে। কালকে সবার কথা শুনে বুঝেছি আজকে আমাকে কেউ যেতে দেবে না। আর মামাদের উপর দিয়ে তো কথা বলতে পারবো না। কমপক্ষে 2 দিন থাকতে হবে আমাকে। সবার কথা ভেবে না হয় 2টা দিন মানিয়ে নেব। আমি সবুজ ধান খেতে এসে কয়েকটা সেলফি উঠালাম। ছবির ক্ষেত্রে শহরের বড় বড় দালান কোঠার চেয়ে গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। ছবির পেছনের জায়গা অনেক সুন্দর হলে ছবি ভালো হয়। তাছাড়া আর কবে নানু বাড়ি আসবো কি জানি না। এই সৌন্দর্য ফোনে থাকলে সব সময় দেখতে পাবো। সেলফি তোলা হলে ছবিগুলো দেখার সময় দেখলাম রাত 1টার দিকে ফুপি কল দিয়েছিল। রাতে ফোন সাইলেন্ট করা ছিল জন্য বুঝতে পারিনি। তাই এখন কল করলাম। এত রাতে কেন কল দিয়েছে? কারো কিছু হয়েছে নাকি? কল দেওয়ার সাথে সাথেই ফুপি রিসিভ করলো। সালাম দিয়ে বললাম, কেমন আছো ফুপি? আমি ভালো আছি রে পদ্ম। জানিস তো নিলয় ভাইয়া দেশে আসছে, আমাকে কাল বলেছে। তাই রাত্রেই তোকে জানানোর জন্য কল দিয়েছিলাম। নিলয় ভাইয়া আসছে। নিলয় আমার ফুপাতো ভাই, পড়াশোনার জন্য বাহিরে ছিল। আমি ফুপির বাড়িতে যাওয়ার 1 বছর আগে চলে গেছে। আমি দেখেছিলাম 5 বছর আগে। এখন চেহারাটা অত মনে নেই। বাড়িতে এতগুলা ছবি ছিল, সেইগুলো প্রায় 5-6 বছর আগের। ফুপি ভিডিও কলে কথা বলার সময় অনেকবার ডেকেছে, কিন্তু আমার ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগে। আমি সামনেই থাকতাম না বেশি। অডিও কলে বলেছিলাম কয়েকবার। ফুপির সাথে আরও কিছুক্ষণ কথা বলতেই পেছনে কারো আসার শব্দ পেলাম। ঘুরে দেখি অব্র ভাইয়া। ফোন কেটে দিয়ে সামনে তাকালাম। কিছু বলতে যাব তার আগেই উনি সোজা আমার সামনে দাঁড়িয়ে আমাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করলো। আটকাতে যেও আটকালাম না, কারণ কথাগুলো শুনতে হবে। আমার দোষটা কি ছিল সেটা অন্তত আমার জানা প্রয়োজন। তাই চুপচাপ ওনার কথা শুনতে লাগলাম। দেখ পদ্ম, তোকে আমার অনেক কথা বলার আছে। আমি জানি আমি দোষ করেছি, তাই আজ নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি। আমি সত্যি চাই না এমনটা হোক। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম। এটা ঠিক যে আমি অন্য মেয়েদের সাথে কথা বলতাম, কিন্তু নিজে থেকে না। মানে মেয়েরা আমাকে দেখে ইমপ্রেস হয়ে যেত, নিজে থেকেই আমার সাথে কথা বলতে চাইতো। ফেসবুকে ফোনে মেয়েরাই আমাকে কল করতো, মেসেজ দিত। তাই আমি এমনি মজা করার জন্য কথা বলতাম। কথাগুলো চোখ বন্ধ করে হজম করে নিলাম। এই মানুষটাকে ভালোবেসেছি আমি। ঠিক এখন তো নিজের প্রতি ঘেন্না হচ্ছে আমার। এত নিচু মন মানসিকতা সম্পন্ন একটা মানুষ কতটা নিচু মনের মানুষ হলে একসাথে একাধিক মেয়ের সাথে কথা বলতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য। উনি আবারও বলতে লাগলেন, পদ্মা, আমি ওদের অনেককেই বলেছিলাম যে আমি রিলেশন করি, কিন্তু ওরা আমার কথা গায়ে মাখতো না। তাই আমিও আর জোর করতাম না, কারণ মেয়েরা যদি সুযোগ দেয় আমার হাতছাড়া করার কি দরকার। তাই ওরা যেভাবে কথা বলতো আমি ওদের সাথে সেভাবেই কথা বলতাম। একের পর এক কথাগুলো শুনে আমার কান লাল হয়ে আসছে।
কি বলতেছে এই মানুষটা? মেয়েদের সাথে এভাবে কথা বলেছে? বিবেক বলতে কিছু নেই নাকি? আমার কথা একবারও মনে হয়নি। এসব মনে মনেই ভাবলাম। অন্যদিকে ঘুরে চোখের পানিটুকু মুছে নিলাম। এনার সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। উনি আবারও বললেন, হঠাৎ একদিন সুপ্তি নামের এক আইডি থেকে মেসেজ আসে। সুপ্তির কথা উঠতেই পুরো মনোযোগ কথার দিকে দিলাম। যে দেখি এই মেয়ের মাঝে কি আছে যা আমার মাঝে নেই। কেন আমাকে ছেড়ে এই মেয়েকে বউ করলো? সবার মতো সুপ্তিও আমাকে মেসেজ দিত। অন্য কারোর সাথে কথা না হলেও সুপ্তির সাথে কথা হতো। আস্তে আস্তে এমন হলো যে সুপ্তির সাথে কথা না বলে ভালো লাগতো না। সুপ্তির বাবা মা অনেক বড় লোক ছিল। সুপ্তি আমাকে প্রায়ই টাকা দিত, গিফট করত, যেখানে আমি ছেলে হয়ে ওকে কিছু দেইনি। ও মেয়ে হয়ে আমাকে দিত। আমি যে চাকরির অ্যাপ্লাই করছিলাম সেটাতে সুপ্তির বাবাই আমাকে সাহায্য করেছে। সুপ্তি কথা বলে দিয়েছিল ওর বাবার সাথে, টাকা লেগেছিল যে সেটাও সুপ্তি দিয়ে আমার কথা বলে। তারপর থেকে সুপ্তির ওপর আরও মন গলে গেল। দিন রাতে প্রায় 10 ঘন্টা ওর সাথে কথা হতো। তারপর আমাদের দেখা করতে ইচ্ছে করলো। তার মানে আপনি? না না, আমি আগে বলিনি। সুপ্তি এমন ধরনের কথা বলতো আমার মনে হতো ও চাই দেখা করতে। আমি একদিন সাহস করে বলেই রাজি হয়ে গেল। আমার আর কি করার। কিন্তু আমাদের বাড়ি থেকে ওর বাড়ি অনেক দূরে, এজন্য দেখা করার সুযোগ পাচ্ছিলাম না। ওকে বলি কোনো হোটেলে 2 দিন থাকতে পারবে কি না। আমার এক কথাতেই রাজি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগে। যে মেয়ে অন্য একটা ছেলের সাথে একা হোটেলে 2 দিন থাকবে, এ কেমন মেয়ে? তারপরও কিছু মনে করলাম না। যে ভালোবাসে আর আমাকে বিশ্বাস করে, এজন্যই হয়তো দেখা করতে আপত্তি করলো না। দেখা করার আগের দিন সত্যি আমাকে ফোন করে বলে ওর বান্ধবীর বাসা নাকি ফাঁকা আছে। হোটেলে থাকার চেয়ে সেখানে থাকাই সেফ। আমিও হ্যাঁ বলে দেই। না বলার কারণ ছিল না। যেখানে মেয়েটার সমস্যা নেই সেখানে আমার কি সমস্যা হবে? বাড়ি থেকে চাকরির কথা বলে আমি সুপ্তির বান্ধবীর বাসায় যাই। প্রথম দিন থাকার পর সুপ্তিকে আমার একদম ভালো মেয়ে মনে হয়নি। একদম মন থেকে উঠে গেছে আমার। ভেবেছি আমি আর কখনোই যোগাযোগ করব না এর সাথে। তাই আমি সেদিন চলে আসতে চাই, কিন্তু সুপ্তি আসতে দেয়নি। আমিও ভাবলাম বাসা থেকে তো জবের কথা বলেই বের হয়েছি, আজ আবার ফেরত গেলে অনেক প্রশ্ন করবে। তাই আজকে রাতটা থেকেই যাই। এই বলে কিছুক্ষণ থামলে। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এতটা বোকা ছিলাম, এসব কখনো ভেবেও দেখিনি আমি, যে আমার অজান্তেই এত কিছু হয়ে গেছে। আর আমি পাগলের মতো খোঁজ নিয়ে গেছি। প্রথম 3 মাস তো কথা না বলতে পারলেও সান্ত্বনা দিয়েছিলাম নিজেকে যে আমার অব্র আমার আছে, আমার জন্যই চাকরি করতে গেছে, দেশ ফিরে আসলেই একদম আমার হয়ে যাবে। কিন্তু কে জানতো এই সুন্দর মানুষটার মন এত কুৎসিত, টাকা থেকে সব কিছু ভুলে গেল। আর সত্যিও মেয়েটাই বা কেমন, জানতোই যে ছেলেটা রিলেশন করে, তারপরও কিভাবে একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো, আর বিয়ের আগেই একসাথে এক ঘরে। সেই রাতটাই ছিল আমার জীবনের অভিশপ্ত একটা রাত। আমি আর সুপ্তি বাহিরে থেকে এসে মাত্র ঘরে ঢুকছি। এর মধ্যে সুপ্তির বাবা মা আরও কয়েকজন সহ কাজে নিয়ে এসেছে। আমি যেন হতবাক হয়ে গেছি। আগে জানলে কিছুতেই বিয়ে করতাম না আমি ওকে, আর না তোর বান্ধবীর বাড়িতে আসতাম। সেদিনই আমাদের বিয়ে হয়ে যায়। তারপর আমি চাকরিতে চলে যাই। এই 3 বছরে একবারও বাড়িতে আসিনি আমি, কারণ আমি প্রকাশ করতে চাইনি ওসব। সুপ্তিদের বাড়িতে প্রথম দিকে আসতে চাইনি, কিন্তু ওর বাবা চাকরি চলে যাওয়ার ভয় দেখায়, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। আমার বাবা মাকে অনেকবার ডেকেছি, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। এখন বাচ্চা পেটে আসার কারণে আর লুকিয়ে রাখা সম্ভব হয়নি। আর এখন আমিও চাইনি লুকিয়ে রাখতে। যা হবার হয়ে গেছে। আমি না চাইলেও শক্তিকে নিয়েই আমার সারা জীবন কাটাতে হবে। আমি দোষ করেছি, আর তার শাস্তি ও পাচ্ছি। তাই আমি চাই তুই ভালো থাক, ভালো ছেলে দেখে বিয়ে করে নি। আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আর এই মানুষটা বলছে ভালো থাকতে, অন্য কাউকে বিয়ে করে নিতে। বাহ, কি সুন্দর ভালোবাসা। কাপা কাপা কণ্ঠে বেহায়ের মতো জিজ্ঞেস করলাম, আমাকে কি একটুও ভালোবাসনি অভ্র ভাইয়া? বেসেছি, আমি তোকেই ভালোবেসেছি।
তোর দিকে আমি কখনোই খারাপ নজরে তাকাইনি। মনে মনে ভাবলাম, কেন মিথ্যা বলছো? যদি সত্যি ভালোবাসতে তাহলে আমাকে ঠকাতে পারতে না। কিন্তু আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। মুখ চেপে ধরে দৌড়ে ঘরে আসলাম। অব্র ভাইয়া নির্বাক চাহনিতে আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। রুমে এসে দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আমি কেন এই বেঈমান মানুষটাকে ভালোবাসলাম? আর আমি চাইলেও ওনার মুখের উপর উচিত জবাব দিতে পারি না। একা থাকলে ভাবি এবার সামনে আসলে অনেক কিছু বলে অপমান করব। কিন্তু সামনে আসলে আমার কথা গলাতেই আটকে যায়। কেন এমন হয়? ভালোবাসি বলে কি এত নিখুঁতভাবে ঠকার পরও কিছু বলতে পারি না? আসলে মুখে বলা সহজ, কিন্তু করা কঠিন। আমি যত চেষ্টা করি এসব ভুলে থাকার, তত আমার সামনে চলে আসে। যে মন থেকে ভালোবাসবে সে কখনোই ভালোবাসার মানুষটার কষ্ট সহ্য করতে পারবে না। আমার জন্য যদি অব্র ভাইয়া কষ্ট পায়, ওনার থেকে বেশি কষ্ট আমি পাই। মনে হয় কেন আমার জন্য কষ্ট পাচ্ছে উনি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। চোখ মুছে জিজ্ঞাসা করলাম, কে? আমি সুপ্তি। পদ্ম, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই মেয়েটার উপর প্রচণ্ড রাগ আর ঘৃণা জমা আছে। মেয়ে জাতির কলঙ্ক এই মেয়ে। এই ধরনের মেয়েদের জন্য সমস্ত মেয়ে জাতিকে কথা শুনতে হয়। এরা অন্যের সুখ কেড়ে নিতে দুবার ভাবে না। দেখো পদ্ম, আমি জানি তুমি কি ভাবতেছো। আমার ওপর তোমার রাগ হচ্ছে, কিন্তু তোমার সাথে আমার কথা বলা জরুরি। প্লিজ দরজা খোলো। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আর। কি আর করার, ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। ও এসে বিছানায় বসলো। তারপর যা যা বললো তা শুনে প্রচণ্ড হাসি পেল। সুপ্তির ঘরে গিয়ে দেখি সুপ্তি অবনীকে কোলে নিয়ে আছে। আমি যেতে একটু হেসে উঠে বলল, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? না, আর থাকা যাবে না। এখান থেকে গিয়ে বাড়িতে কয়েকটা দিন থাকবো, তারপর ঢাকায় চলে যাব। এরপর অবনীকে কোলে নিয়ে আমার একটা স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিলাম। এটা আমাকে আম্মু অনেক আগে বানিয়ে দিয়েছিল, আর আমার খুব পছন্দেরও ছিল এটা আমি আমার তরফ থেকে অবনীকে দিয়ে দিলাম। আর মন থেকে বললাম, এই নিষ্পাপ শিশুটা যেন তার মা বাবা কারো মতো না হয়। এই পদ্ম, এটা কি করছো? স্বর্ণের ব্রেসলেট ওকে পরিয়ে দিলে যে? এটা ওর জন্য ছোট্ট একটা উপহার। আমি তো কোনো জব করি না, তাই বেশি কিছু দিতে পারলাম না, তাই আমার পছন্দের একটা জিনিস দিয়ে গেলাম। সুপ্তি চোখে পানি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানো পদ্ম, আমি তোমার কথা অনেক শুনেছি। আমি জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার তুলনা হয় না। আমি যখন অব্রের সাথে সম্পর্ক করেছি, তখন একটা জিনিস লক্ষ্য করেছি। ওর চরিত্রে সমস্যা থাকলেও ওর মন মানসিকতা অনেক ভালো ছিল। ও সব সময় মানুষের পাশে দাঁড়াতো। কেউ অসুস্থ হলে বা কারো বিপদে ও সব সময় এগিয়ে যেত। তাই আমি ওকে বিয়ে করেছি। এই জন্য যে আমি অনেক রিলেশন করেছি, আমিও ঠকেছিলাম, আমিও বিবাহিতা ছিলাম, এটা লুকিয়েছি। আমি ওকে শাস্তিও দিয়েছি, আবার ওকে ভালো পথে আনার চেষ্টা করেছি। তবে আমি এখন অনেকটাই সফল, জানো। অবনী হওয়ার পর থেকে আমার প্রতি ওর কেয়ার বেড়ে গেছে। আগের থেকে অনেকটা যত্ন করে আমার। বাহ, ভালো হলেই তো ভালো। আমিও চাই তোমরা ভালো থেকো। মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলো। মেয়েটা যেন তোমার মতো হয় পদ্ম। সত্যি তোমার মতো ভদ্র আর ভালো মনে মেয়ে আমি খুব কম দেখেছি। সব সময় শান্ত থেকে কথা বলো। আমি একটু হেসে অবনীকে দিয়ে চলে আসলাম ওখান থেকে। তারপর সবার থেকে বিদায় নিয়ে মামার সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতেই দেখি সোফায় একটা সুন্দর সুদর্শন ছেলে বসে আছে। উজ্জ্বল ফর্সা, চাপদারি, হেসে হেসে আব্বুর সাথে কথা বলছে। নিচের দাঁতের এক পাশে আরেকটা বাড়তি দাঁত, যেটা দেখতে আরো বেশি ভালো লাগছে। কিন্তু ছেলেটাকে অনেকটা চেনা চেনা লাগলো। মনে হলো এর আগেও কোথাও দেখেছি। আমি রুমে ঢুকতেই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই কি আমার পদ্ম, যাকে সামনাসামনি দেখেছি 5 বছর আগে। তখন কত পিচ্ছি ছিল এই মেয়েটা। সেই সময় আমার হার্টবিট কাঁপিয়েছিল, আর এখন যেন আমাকে বাঁচতেই দেবে না। ফর্সা মুখ থেকে ঘেমে গিয়ে মুক্তের মতো লাগতেছে। কি ব্যাপার, কি ছেলেটা এভাবে তাকিয়ে আছে কেন? মনে মনে বলে আমি আমার ঘরের দিকে আসতে যাব। তখনই আব্বু বলল, কিরে পদ্মমা,
তোর নিলয় ভাইয়ার সাথে কথা না বলে চলে যাচ্ছিস যে? কি, এটা নিলয় ভাইয়া? ইসরে, এতক্ষণ থেকে এত চেষ্টা করে এটাই মনে করতে পারছিলাম না। এর মধ্যে নিলয় ভাইয়া বলে উঠল, কথা বলবে কি মামা, তোমার মেয়ে বোধহয় আমাকে ভুলেই গেছে। ছোটবেলায় তো আমি আসলে আমার থেকে চকলেট না পেলে কান্না করে ভাসাতো, আর এখন দেখেও যেন দেখছে না। আব্বু জোরে হেসে ওঠে, মামার সাথে কথা বলতে লাগলো। আমি ওনার কথা শুনে ভীষণ লজ্জা পেলাম। কি, এই মানুষটা ছোটবেলায় কি না কি করেছি সেসব কি এখনো মনে আছে নাকি? আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি কি আগের মতো আছেন নাকি? এখন কত বড় হয়ে গেছেন, মোটা হয়েছেন, আপনাকে দেখে চিনব কিভাবে? ও, তার মানে তুই আমাকে সত্যি সত্যি চিনতে পারিসনি? না, এটা কোনো কথা? আমি বাড়িতে এসে সব কিছু ফেলে তোকে দেখার জন্য এখানে আসলাম, আর তুই আমাকে চিনতেই পারলি না? না মানে, অনেক আগে দেখেছিলাম তো তাই। পরে কেন দেখিসনি? আপনি বাড়িতে ছিলেন নাকি? দেখবো কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয়, চাইলেই দেখতে পারতি। যাই হোক, বাদ দে, তোর চকলেট তোর ঘরে রাখা আছে, একদম বিদেশি চকলেট। কি, তুমি থাকো, আমি যাই। একবার আপনি, একবার তুমি, আগের মতোই রয়ে গেলি পাগলি। আমি আর কারো কোনো কথা না শুনে দৌড়ে আমার রুমে চলে আসলাম। চকলেট আমার বরাবরই ভীষণ পছন্দের। চকলেট কাছে থাকলে শেষ না হওয়া পর্যন্ত খেতেই থাকি। নিলয় ভাইয়াকে আমি বড় ভাইয়ের মতোই দেখি, আর উনিও সবসময় আমাকে আগলে রাখতো। উনি বাড়িতে থাকতে প্রায় আমাদের এখানে আসতো, আমাকে কখনোই বকতো না উনি। আম্মু কিছু বললে যেভাবেই হোক আম্মুকে বুঝিয়ে বলতো, ও ছোট মানুষ, কিছু বোঝে না। সন্ধ্যার সময় নিলয় ভাইয়া রুমে এসে বলল, ঘুরতে যাবি পদ্ম? আমি কেন জানি না না করলাম না। এখানে এসে একদিনও কোথাও ঘুরতে যাইনি। ঢাকায় থাকতে ফুপির সাথে মাঝে মধ্যে শুধু শপিংয়ে গিয়ে একটু কাছাকাছি কোথাও গেছি, এছাড়া আর ঘুরিনি। এরপর ঢাকায় গেলে হয়তো এখানে আর ঘোরা হবে না, তাই বললাম, চলেন ভাই, যাই। পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছি। এখান থেকে একটু সামনে গিয়ে রিক্সা নিয়ে 30 মিনিট গেলে চিকলি ওয়াটার পার্ক, রংপুর। অনেক সুন্দর একটা জায়গা। অনেক আগে একবার এসেছিলাম দিনে, রাতে কখনোই আসা হয়নি। রিক্সায় পাশাপাশি বসে আছি। পদ্মকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। একবার হারিয়েছি আর হারাতে চাই না। আজকে গিয়ে মাকে সবটা জানাবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার পদ্ম ফুলকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে চাই। 30 মিনিট পর রিক্সা এসে থামলো। পার্কে এসে মনটা আরো ভালো হয়ে গেল। রাতের বেলা চিকলি পার্কে যেন আরো আকর্ষণীয় লাগছে। চারদিকে লোকজনে ভর্তি। একদিকে ফুচকার দোকান দেখে এগিয়ে গেলাম। বেশি ঝাল দিয়ে 1 প্লেট আর ঝাল ছাড়া 1 প্লেট ফুচকা নিলাম, কারণ নিলয় ভাইয়া ঝাল একদমই খেতে পারে না, আর আমি ঝাল ছাড়া ফুচকা খেয়ে ফুচকার স্বাদ পাই না। ফুচকা খেয়ে উনি আমাকে বাচ্চাদের খেলনার দোকানে নিয়ে গেলেন। গিয়ে অনেক ধরনের খেলনা নিলেন। এসব কার জন্য নিলয় ভাইয়া? তুর্যের জন্য। আমার ছোট ভাইয়ের নাম তুর্য। আমার কাছে বেশি আসেও নাও। আসলে আমি যখন ফুপির বাড়িতে যাই তখন অনেক ছোট ছিল। এরপর বাড়িতে আসলেও 1-2 রাতের বেশি থাকিনি, তাই বেশি কোলে আসে না। এরপর আরও কিছুক্ষণ ঘুরে বাড়িতে চলে আসলাম। খেলনাগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে নিলয় ভাইয়া কোথায় যেন চলে গেল। আমি নিয়ে তুর্যকে দিতেই ও দৌড়ে আমার গালে একটা চুমু খেলো। আমি অবাক হয়ে কান্না করে দিয়েছি যে তুর্য আমার কোলে আসতো না, ও নিজে থেকে আমাকে চুমু খেলো আর কোলে এসে বসলো। আমি খেলনাগুলো দিয়ে ওর সাথে খেলতে লাগলাম। রাতের খাবার খেয়ে বেলকনিতে একা একা দাঁড়িয়ে আছি। পেছন থেকে নিলয় ভাইয়া বলল, আসবো? হ্যাঁ ভাইয়া আসুন। কিছু বলবেন? আসলে তোকে কিছু বলার ছিল পদ্ম। হ্যাঁ ভাইয়া বলুন। এরপর নিলয় ভাইয়া যা যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ছি, এমনটা কল্পনাও করিনি আমি। সব ছেলেরা একরকম।